আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত সংবাদ। ভারত কেন যুদ্ধ করে পাকিস্তানের সঙ্গে দীর্ঘস্থায়ী বিরোধের সমাধান করতে পারবে না? পদত্যাগ না করলে ঢাবি উপাচার্যকে টেনে নামানোর হুঁশিয়ারি। তিন বাহিনীর প্রধানকে নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক। ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। সামরিক দিক বিবেচনায় চলতি মাসে অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষে জড়িয়েছিল ভারত ও পাকিস্তান। এ সংঘাতে ভারতীয় বাহিনী পাকিস্তানের স্পর্শকাতর বিমান ঘাঁটিগুলোর হ্যাঙ্গারে ফাটল ও রানওয়েতে গর্ত তৈরি করতে সক্ষম হলেও দীর্ঘদিনের শত্রুর সঙ্গে তাদের আকাশযুদ্ধে কিছু যুদ্ধবিমান হারাতে হয়েছে। তবে কৌশলগত দিক বিবেচনা করলে যুদ্ধক্ষেত্রের এ ফলাফলটা ভারতের জন্য স্পষ্টত একটি ধাক্কা। কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে উদীয়মান এই দেশ এখন নিজেকে পাকিস্তানের সঙ্গে সমপর্যায়ের অবস্থান দেখতে পাচ্ছে। এই পাকিস্তান, যেটি আকারে অপেক্ষাকৃত ছোট, শক্তিতে দুর্বল এবং যাকে ভারতীয় কর্মকর্তারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে অভিহিত করে থাকেন। 4 দিনের এ সংঘর্ষ আবারও বিশ্বকে মনে করিয়ে দিয়েছে ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে 78 বছর ধরে চলা সংঘাতের মীমাংসা করতে অক্ষম। সংঘাতপূর্ণ যে কোনো কর্মকাণ্ডই পাকিস্তানকে সুবিধা দেয়, কারণ ভারতের সঙ্গে দীর্ঘদিনের সংঘাত তাদের অন্যতম জীবনী শক্তি। দুই দেশের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারকে বিবেচনা করলে কোনো পক্ষের পূর্ণাঙ্গ সামরিক জয় প্রায় অসম্ভবই বলা চলে। ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন বলেন, দুর্ভাগ্যের বিষয় হলো আমরা ভারতীয়রা যেটির জন্য এত সময় ও শ্রম নষ্ট করছি তা আসলে কৌশলগত বিভ্রম, পাকিস্তান থেকে হওয়া সন্ত্রাস। তবে এটি একটি বাস্তবতা এবং আমাদের উচিত যতটা সম্ভব দক্ষতার সাথে এটাকে সামাল দেওয়া। কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেই চিন্তাটি সেই 1947 সালে পাকিস্তান ও ভারত বিভক্ত হওয়ার পর থেকেই ভারতীয় নেতাদের মাথায় ঘুরছে। কয়েকজন কূটনীতিক বিশ্লেষক এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ভারতের চিরস্থায়ী দুশ্চিন্তার একটি স্পষ্টত চিত্র পাওয়া গেছে। ভারত ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে একাধিক যুদ্ধ হয়েছে, তাদের বিরোধ মেটাতে কয়েকটি তৎপরতা ব্যর্থ হয়েছে। দুই দেশের সমস্যা ক্রমাগত জটিলতার দিকেই এগোচ্ছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করেছেন। তিনিও একজন বহিরাগত। আমাদের আকাঙ্ক্ষা ছিল তিনি আমাদের নিরাপদ ক্যাম্পাস উপহার দিবেন, কিন্তু তার আমলে আমার ভাই সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাই এই ভিসিকে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। যদি তা না করেন, ছাত্রদল জানে কিভাবে ক্ষমতার মসনদ থেকে টেনে নামাতে হয়। মঙ্গলবার 20 মে বেলা 3টার পর প্রায় 2 ঘণ্টা রাজধানীর অন্যতম ব্যস্ত শাহবাগ সড়ক অবরোধ করে এসব কথা বলেন তিনি। শিপন বলেন, সাম্য হত্যাকাণ্ডের 7 দিন পার হয়ে গেলেও প্রকৃত খুনিদের গ্রেফতার করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন। জুলাই গণ অভ্যুত্থানে যে সাম্যের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা ক্ষমতায় বসেছে, সেই সাম্য হত্যাকাণ্ডের পরে প্রতিবাদে তাদের এখনও কোনো কথা বলতে শুনলাম না। অতি দ্রুত যদি সাম্যের হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের গ্রেফতার করে বিচার করতে না পারেন, আমরা যমুনা ঘেরাও করব। একদল শিক্ষার্থীকে দেখেছি সাম্যের হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা এটা বন্ধ না করলে তাদের দাঁত ভাঙা জবাব দেবে ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, শাহরিয়ার আলম সাম্য হত্যার 7 দিন অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা জানতে পারিনি সাম্যের প্রকৃত হত্যাকারী কারা। 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। একইভাবে আমাদের ভাই সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। ছাত্রদলের আর কোনো নেতাকর্মীদের গায়ে যদি আঘাত করা হয়, তাহলে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে। তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থী নামে গুপ্ত সংগঠনের কিছু নেতাকর্মী সাম্যের হত্যাকাণ্ডের মোটিভ বদলাতে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করছে। সেই গুপ্ত সংগঠন ছাত্র শিবির সাম্য হত্যার
প্রতিবাদ জানিয়ে যে বিবৃতি দিয়েছিল তা আমরা প্রত্যাখ্যান করছি। আমরা সাম্যের হত্যার মোটিভ বদলাতে গিয়ে আপনাদের দেওয়া বিবৃতির কার্যকারিতা নষ্ট করছেন। ছাত্রদল সাধারণ সম্পাদক সরকারের প্রতি আহ্বান জানান। আলম সাম্যের হত্যাকারীদের অতি দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় প্রশাসনের ব্যর্থতার দায় নিয়ে ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি জানান তিনি। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাম্য হত্যার দায়ে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমাদের নিশ্চয়তা দেওয়া হয়নি যে এই 3 জনই সাম্য হত্যার প্রকৃত খুনি। 7 দিন অতিবাহিত হওয়ার পরও তাদের 4 দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। কাল বিলম্ব করে সাম্যের প্রকৃত খুনিদের এখনও গ্রেফতার করা হয়নি। এই মামলাকে গতকাল ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তারাও আমাদেরকে আশ্বস্ত করতে পারেনি যে এই 3 জনই প্রকৃত খুনি। ছাত্রদল টানা 7 দিন সাম্য হত্যার বিচারের দাবিতে রাজপথে কর্মসূচি পালন করছে। আমরা আমাদের ভাই হত্যার বিচার রাজপথ থেকে আদায় করব। অবস্থান কর্মসূচিতে সাম্যের বাবা ফখরুল আলম সংহতি জানিয়েছেন, আমার ছেলে সাম্যের হত্যার বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আমার ছেলের জন্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 20 মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাও সভায় অংশ নেন। সভায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এই বিষয়ে রিপোর্ট উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রাজধানীসহ সারা দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কিছু উচ্চ প্রোফাইল ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরকে দেশের সর্বোচ্চ সামরিক পদ ফিল্ড মার্শালে পদোন্নতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স জানায়, পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা অপারেশন বুনিয়ানুম মারসুস এবং ভারতের বিরুদ্ধে পরিচালিত মার্কা-ই হক নামে সামরিক অভিযানে আসিম মুনিরের অসামান্য নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই পদোন্নতির সিদ্ধান্ত নেয়। এই পদোন্নতির ফলে জেনারেল মুনির পাকিস্তানের সামরিক ইতিহাসে 3য় ফিল্ড মার্শাল হিসেবে নাম লেখালেন। পদোন্নতির পেছনে সাম্প্রতিক ভারত পাকিস্তান সামরিক উত্তেজনা ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। গত মাসে পেহেলগাম হামলার পর 2 দেশের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। 6-7 মে রাত ভারত নয়াদিল্লি, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায়, যার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। জবাবে ইসলামাবাদ 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে এবং পাল্টা হামলা চালায়। পরবর্তী সময়ে ড্রোন আটকানোর, বিমান ঘাঁটিতে পাল্টা হামলা এবং সামরিক উত্তেজনার চূড়ান্ত রূপ নেয়। 10 মে মার্কিন হস্তক্ষেপে 2 দেশে যুদ্ধবিরতিতে পৌঁছায়। সরকারি সূত্র জানায়, ওই উত্তেজনাকর পরিস্থিতিতে জেনারেল মুনিরের কৌশলী, পরিমিত ও দৃঢ় নেতৃত্ব পাকিস্তানের জাতীয় নিরাপত্তা রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার কৌশলগত সিদ্ধান্ত ও সেনা পরিচালনায় দক্ষতার কারণে সরকার তাকে সর্বোচ্চ সামরিক মর্যাদায় ভূষিত করেছে। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদের চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ।